ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো দেশে যে ধান চাষ হচ্ছে সেই ধান চাষের ক্ষেত্রে কত ধরনের ধান চাষ হয় বা সেখানে পুষ্টিগুণ কোন ধরনের ধানে কেমন রয়েছে, কৃষকরাই বা কী ধরনের ধান চাষ করতে আগ্রহ দেখাচ্ছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে দেশের কৃষকদের বেশিরভাগই বেশি উৎপাদন হয় এমন ধরনের ধান চাষ করতে চায়, কিন্তু যে ধরনের ধানে বেশি পুষ্টিগুণ রয়েছে সেই ধরনের ধানের বাজার না থাকায়, চাহিদা না থাকায় বা উৎপাদনের পরিমাণ কম হয়, কৃষকদের আগ্রহ কম। কিন্তু আসলে খাদ্যের সঙ্গে পুষ্টির যে সম্পর্ক, যে আপনার বেড়ে ওঠা মেধার বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সহ অন্যান্য যে সমস্ত বিষয় পুষ্টির উপরে নির্ভর করে, তা খাদ্য থেকেই আসে। আপনারা জানেন যে বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য চাল বা ভাত। সেই ক্ষেত্রে আমাদের ধানে যদি পুষ্টিগুণ বেশি থাকে তাহলে মানুষের পুষ্টির নিরাপত্তাটাও বেশি হবে। কী ধরনের ধান চাষ হচ্ছে বা আগামীতে কৃষকদের জন্য কি করণীয়, এই নিয়ে টিভিএসে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের স্টাফ করেসপন্ডেন্ট শাহাদাত হোসেন। আমরা তার কাছ থেকে শুনবো যে আমাদের কৃষকরা আসলে কোন ধরনের চাষে আগ্রহী। শাহাদাত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে আমাদের দেশের কৃষকরা উচ্চ ফলনশীল ধান চাষ করতে আগ্রহ দেখান, কিন্তু যেখানে বেশি পুষ্টিগুণ আছে যে সমস্ত জাতের ধানে, সেই সব ধানের ফলন কম হওয়ার কারণে বা সেগুলোর বাজার কম থাকার কারণে তারা খুব বেশি চাষ করছেন না। আসলে এই যে প্রেক্ষিতটা আপনি বলছেন, এটি কিভাবে জানা গেল বা এখন কি করণীয় বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমরা রিপোর্টটি আসলে যেই জরিপের উপর নির্ভর করে করেছিলাম, সেটা এডিবির একটা জরিপ রিসেন্টলি করেছেন। তারা ফরিদপুরের মানুষের মধ্যে প্রায় ৩,৫০০ ফ্যামিলির মধ্যে তারা জরিপ করেছেন। সেখানে কৃষকরা প্রায় ৮১%। তারা বলেছেন যে তাদের কাছে যদি উচ্চ ফলনশীল জাত আসে সেক্ষেত্রে তারা সেটাকেই বেছে নেবেন। আর ১৯% মাত্র বলেছেন যে বিভিন্ন খরা সহিষ্ণু বা জলবায়ু সহিষ্ণু, পুষ্টি সমৃদ্ধ এইসব জাতগুলোতে ১৯% মানুষ আগ্রহ প্রকাশ করেছেন। তো এটার অন্যতম কারণ, যেটা আমরা কৃষকের সাথে কথা বলেছি, মূলত জিঙ্ক সমৃদ্ধ যেই ধান আছে এটাই বেশ পপুলার অন্যগুলোর তুলনায়, কিন্তু এটার রংটা একটু লাল, চালের রং লাল হয়। চালের রং লাল। তো সেক্ষেত্রে আমরা বগুড়া রিসেন্টলি একজন কৃষকের সাথে কথা বললাম। উনি পাশাপাশি একটা কলেজের শিক্ষকও। তো স্বাভাবিকভাবে একটু শিক্ষিত মানুষ এবং প্রায় ৫০ বিঘা জমিতে উনি ধান চাষ করেন। তো উনি বললেন, ওনার এক্সপিরিয়েন্সটা বললেন যে ২০২৪ সালে যখন জিঙ্ক সমৃদ্ধ ধান আসে, তিনি বৃধান ৮৪ একটা জাত আছে সেটা করলেন অনেক জমিতে, প্রায় ৩০ বিঘার মতো। পরবর্তীতে উনি এই ধান হারভেস্ট করার পরে বাজারে যখন নিয়ে গেলেন, প্রথমে বিক্রি করেছেন, ব্যবসায়ীর কাছে দিয়েছেন। পরবর্তীতে ওই ব্যবসায়ী এগুলো ফেরত দিয়েছেন, যে বললেন যে চাল নষ্ট। কিন্তু আসলে চাল নষ্ট না, চালের রংটা লাল। পরে তিনি বাধ্য হয়ে যে হাঁস মুরগি খাবারের জন্য এই চালগুলো আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছেন, মানে একেবারেই দাম পান নাই। তো স্বাভাবিকভাবে উনি লস খেয়েছেন। তো এটার কারণ হচ্ছে মূলত আসলে একটা হচ্ছে বাজার তৈরি হয়নি, মানুষের মধ্যে সচেতনতা নাই যে এটা যে ভালো জিনিস। তো এই কারণে কৃষকরা আসলে করেন না, যেমন পরবর্তীতে উনি আর এটা করেন না। আপনি কি ওনার কাছে উৎপাদন খরচ ব্যাপারে কোনো আলোচনা করেছিলেন, যে ওই ধানের ধরেন ১ বিঘা জমিতে যদি বিরি ৮৪ বললেন, বৃধান ৮৪, হ্যাঁ, এই জাতের ধান যদি রোপণ করা হয় বা চাষ করা হয়, তার উৎপাদন খরচ কেমন হয় বা তার থেকে যে পরিমাণ ধান পাওয়া যায়, আর অন্য জাতের যে ধান অন্যান্য কৃষকরা করছেন তারা কি পরিমাণ ধান পায়, এর কোনো পার্থক্য কম্পেয়ার করা গেছে কিছু? ধানের তো কয়েকটা ক্যাটাগরি আছে, হাইব্রিড আছে, উচ্চ ফলনশীল আছে, পাশাপাশি এই বিভিন্ন জিঙ্ক সমৃদ্ধ বা বিশেষায়িত যে ধানগুলো আছে সেগুলো। এর মধ্যে তুলনামূলকভাবে পুষ্টিগুণাগুণ সমৃদ্ধ এগুলোর ফলন কিছুটা কম, খুব বেশি না, কিছুটা কম, এবং এগুলোতে একটু পরিচর্যাও বেশি প্রয়োজন হয়। যে এরপরে দিয়ে আরেকটা যেটা সমস্যা, যে এটার প্রাপ্যতা কিছু ক্ষেত্রে পাওয়া যায় না, সিডটা, বীজটা আসলে কৃষকরা, যেমন উনি আবার বললেন যে এই বছর উনি চেয়েছেন যে ডায়াবেটিক ধানটা চাষ করবেন। ডায়াবেটিক ধান কেমন? সেটা হচ্ছে যে এটা বিজ্ঞানীরা বলেন যে যারা ডায়াবেটিসের রোগী আছেন তাদের ক্ষেত্রে এটা পজিটিভ,
আমরা তো যেমন নরমালি ডায়াবেটিসের যারা রোগী তারা কিন্তু ডাক্তার বলেন যে হ্যাঁ, মানে কম শর্করা খেতে। কম গ্রহণ করার পরামর্শ Right. ডাক্তার দিয়ে তো থাকেন আর কি। সেক্ষেত্রে এই ধানটা মোটামুটি ওনাদের জন্য ভালো তুলনামূলকভাবে অন্য আমাদের যে ধানগুলো আছে চালগুলো আছে। তো এইবার উনি ওনার এক্সপিরিয়েন্স বললেন যে আমি চেয়েছি ডায়াবেটিক ধান করতে, গত বছর উনি অল্প কিছু জমিতে করছেন কিন্তু উনি বীজ পান নাই সম্ভবত, পরে আর উনি করতে পারেন নাই। তো এটাও একটা জটিলতা আছে যে সিডের যে ম্যানেজমেন্টটা কৃষক যারা একটু সচেতন কৃষক আছেন তারা যদি চান যে আমি এটা করব, কিন্তু সেক্ষেত্রে উনি সেই বীজটা পাচ্ছেন না। আরেকটা ব্যাপার একটু অ্যাড করে নেই যে আমাদের কৃষকরা তো অধিকাংশ ক্ষেত্রে ক্ষুদ্র কৃষক, যারা একটু পড়াশোনাও একটু কম বা সচেতনতা একটু কম। তো সেক্ষেত্রে নর্মালি তারা চায় যে নিরাপত্তাটা চায় যে আমি যে ধানটা করব এটার সহজলভ্যতা, খরচ কম এবং এটার প্রোডাকশনটা ভালো। তো নতুন যে কোনো প্রযুক্তি কিংবা নতুন বীজ এগুলো স্বাভাবিকভাবেই কৃষকরা অনেক লম্বা সময় নেয় এগুলোকে অ্যাডপ্ট করার জন্য। যেমন আমাদের স্টিল নাও দেখবেন যে আমাদের যে কৃষি জমিগুলো আছে বা ওভারঅল যে রাইস প্রোডাকশন হয় সেখানে 28 এবং 29 যে ধানটা আছে এটা অনেক কৃষক এখনো করে। মানে আমাদের যে টপ 7-8টা ধানের মধ্যে এখনো 28-29 আছে, অথচ এটা কিন্তু মার্কেটে আসছে 1994 সালে, মানে গত 30 বছর ধরে এটা মার্কেটে। তো স্বাভাবিকভাবে জিন সমৃদ্ধ বা অন্য পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ যে ধানগুলো আছে এগুলো তো রিসেন্ট 7-8 বছরের মধ্যে এসেছে। তো এটাও একটা কারণ যে কৃষক আসলে নতুন প্রযুক্তি, নতুন জাত এগুলো অ্যাডপ্ট করতে সময় নেয়। যদি তাকে বাজার এবং যে নিরাপত্তাটা বোঝানো যায়, কৃষক এটা গ্রহণ করবে। আপনি আপনার বক্তব্যের মধ্যে বলছিলেন যে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারে এইরকম যে সমস্ত বীজ আছে অথবা খরা অতিবৃষ্টি বা খরা সহিষ্ণু বীজ যেগুলো আছে সেগুলো। বাংলাদেশ তো আমরা শুনে আসছি যে জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকি সেইখানে সবচেয়ে বেশি ঝুঁকির দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। তো এই ধরনের জাতের ধানের চাষাবাদ বাড়ানোর জন্য সরকারি উদ্যোগগুলো কি আছে? সরকার কি চাচ্ছে যে এই চাষাবাদগুলো ভবিষ্যতে বাড়ানো হোক? আমাদের উপকূলীয় জেলাগুলোতে কোন ধরনের চাষ হচ্ছে? আমাদের জলবায়ুতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল তো আমাদের কোস্টাল এরিয়া, আমাদের যে সাতক্ষীরা, খুলনা এই অঞ্চলগুলোতে। তো সেখানে আমি সাতক্ষীরায় কৃষকদের সাথে কথা বলছিলাম এই গত সপ্তাহে। তো এটা 5 বছর আগেও কিন্তু তারা কোনো ধান চাষ করতো না, কারণ তাদের লবণাক্ত জমি, ওখানে ধান হতো না। কিন্তু এখন তারা এক সিজন ধান করে, কারণ লবণ সহিষ্ণু জাত আছে। তো এখন ফার্মাররা আসলে একটু একটু করে সেগুলো অ্যাডপ্ট করছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরও প্রজেক্ট আছে, বিভিন্ন প্রজেক্টের আন্ডারেই তারা ওই অঞ্চলগুলোকে যে ফোকাস করছেন যে লবণ সহিষ্ণু জাত হলে সেখানে কৃষকদেরকে বিনামূল্যে বীজ দেয়া, তারপরে সার যেন সেখানে পর্যাপ্ত পৌঁছায় সেটা। তো এইরকম সহায়তা আছে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে, এবং কৃষকরাও সেখানে জলবায়ু সহিষ্ণু জাতগুলো নিচ্ছে। আরো কিছু জাত আছে, যেমন কিছু ক্ষেত্রে পানি বা সার সাশ্রয়ী যেই জাত আছে সেগুলোও আছে। তো এগুলো কৃষকরা আসলে খুব বেশি অ্যাডপ্ট করছেন না। আপনার কাছ থেকে আমি আরেকটা বিষয় একটু শুনতে চাই, সেটি হচ্ছে যে বেশিরভাগ যে সমস্ত চাষ হচ্ছে, যে সব জাতের ধানের চাষ হচ্ছে, সেইখানে আসলে পুষ্টিগুণ কেমন? আর আপনি যে নতুন ধরনের জাতের কথা বলছেন গত 5-7 বছর ধরে আমাদের দেশের বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন, তার সেখানে পুষ্টিগুণের পার্থক্য কিছু বলার মতো আছে? আসলে যে আমাদের বাজারে যেসব চাল আমরা এখন পাচ্ছি সেখানে আসলে মানে বেশিরভাগ চালের পুষ্টিগুণ কেমন? আমরা মানে তো চাই যে আসলে পুষ্টি সমৃদ্ধ চালই বাজারে থাকুক। আমাদের বিজ্ঞানীরা আসলে বলে থাকেন যে আমরা যে কোনো জাত উদ্ভাবনের ক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় দেখি, এর মধ্যে মেজর 3টা বিষয় হচ্ছে, একটা আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, আরেকটা পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্য। এই 3টাতে ওনারা বেশি ফোকাস করেন। তো আমাদের যেই ধান আছে এগুলো, জাত আছে এগুলো ভালো, কিন্তু আমাদের যে হ্যাবিট, আমরা যেই খাদ্যাভ্যাস আমাদের যেটা, আমরা প্রতিদিন মাথাপিছু 247 গ্রাম আমরা চাল গ্রহণ করি। হ্যাঁ, রাইট। এবং আমাদের যে টোটাল ক্যালোরি সেখানে 63% যে আমরা শুধুমাত্র চাল থেকে পাই ক্যালোরি ইনটেকের। তো এই কারণে আসলে আমরা তো অনেক পরিমাণ ধান নির্ভর বা চাল নির্ভর আমাদের খাদ্যাভ্যাসটা। তো এই কারণে আসলে আমাদের
ইভেন ওভারঅল আমাদের যদি বিশেষ করে নারী ও শিশুদের যে জিঙ্ক ঘাটতি আছে এটা অনেক বেশি, প্রায় অর্ধেক নারী ও শিশুর মধ্যে জিঙ্ক ঘাটতি আছে। তো এখন বিজ্ঞানীদের টার্গেট হচ্ছে বা গভর্নমেন্ট যেটা চেয়েছিলেন যে জিঙ্ক সমৃদ্ধ জিঙ্কটা যদি চালের মধ্যে দিয়ে দেয়া যায় তাহলে এই যে জিঙ্কের যে ঘাটতি সেটা দূর করা সম্ভব, যেটা আমরা সয়াবিন তেলের মধ্যে ভিটামিন এ দেয়া আছে এবং ডি দেওয়ার জন্য কথাবার্তা হচ্ছে। তো এটা একটা আমাদের যে পুষ্টি ঘাটতি আছে শরীরে সেটা দূর করার জন্য একটা ভালো উদ্যোগ, কারণ আমরা তো চালের উপর বেশি নির্ভরশীল। মূলত এই টার্গেট থেকে আসলে করেছিলেন। তো এমনি চালও ভালো, কিন্তু আমাদের যে ঘাটতিগুলো আছে সেটা দূর করার জন্য আসলে এই বিশেষায়িত ধানের জাতগুলো কৃষকদের অ্যাডপ্ট করা প্রয়োজন, বা গভর্নমেন্ট সেভাবে যদি এটা ইন্ট্রোডিউস করতে পারে যে এটা লাভবান এবং আর্থিকভাবে এটা বাজারে চাহিদা আছে, সেক্ষেত্রে কৃষক অবশ্যই এটা। এই যে আপনি আগেও বলেছেন, এই খুব শেষেও বললেন যে বাজারে চাহিদা থাকলে আসলে সরকার যদি এটা সৃষ্টি করতে পারে তাহলে কৃষকরা চাষ করবে। আপনি শুরুর দিকে বলছিলেন যে বাজারে চাহিদা না থাকার কারণে অনেক কৃষক এই ধরনের চাষ করছে না। বাজারে আসলে চাহিদা সৃষ্টির জন্য কি সরকার কি করতে পারে বলে আপনি মনে করেন? এখানে প্রথমত হচ্ছে যে মানুষের মধ্যে সচেতনতাটা বেশি ইম্পর্টেন্ট, যে আপনি যদি মনে করি যে না এই চালটা ভালো, এবং আমরা হ্যাঁ, মানে আপনি বললেন যে একজন ব্যবসায়ী সে হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ ধান কিনে নিয়ে গিয়ে ফেরত দিয়েছে। ব্যবসায়ীরা তো আসলে অনেক কিছু মানে আপডেট থাকেন, ওনারা জানেনও সব কিছু। তারপরেও যদি ওনারা এটাকে মনে করে যে নষ্ট চাল বা নষ্ট ধান ফেরত দিচ্ছেন, তাহলে আসলে মানে সচেতনতা তো অনেক পর্যায়ে দরকার আর কি। এখন নতুন করে কিন্তু বাজারটা আবার তৈরি হচ্ছে, তবে সেটা খুবই স্লো। যেমন এখন কিন্তু মানুষ অর্গানিক ফুডটা খোঁজে, দাম বেশি হলো। তো এইরকম করে আস্তে আস্তে যদি মানুষের মধ্যে, বিশেষ করে মানুষের মধ্যে এই প্রচারণাটা দেয়া যায় যে এটা আসলে ভালো, এটা আমাদের যে জিঙ্কের ঘাটতি আছে, যারা বিভিন্ন অসুস্থ তো হচ্ছেন আমাদের ফ্যামিলি, তো এই চাল গ্রহণ করলে আসলে আমাদের ওই অসুস্থতাটা দূর হবে। এটা একটা ভালো মানে গভর্নমেন্ট যদি এভাবে প্রচারণা চালাইতে পারে, যে মানুষের মধ্যে সচেতনতা বাড়াইতে পারে, সেক্ষেত্রে এটার একটা ভালো পজিটিভ ফিডব্যাক আসবে। দ্বিতীয়ত হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন যেই প্রোগ্রামগুলো আছে, হ্যাঁ, এই কর্মসূচিগুলোর মধ্যে হচ্ছে এই জাতগুলো ইন্ট্রোডিউস করা, যে মানুষের মধ্যে তখন যেটা হবে আমাদের তো বড় একটা অ্যামাউন্ট হচ্ছে এই কর্মসূচিগুলোর মাধ্যমে বিতরণ করা হয়, তখন মানুষের মধ্যে মানুষ সেটা সম্পর্কে জানবে, এবং মানুষের মধ্যে ওই আমাদের যে জিঙ্ক ঘাটতি আছে এগুলো দূর হবে, এবং আমাদের অন্যান্য যে পুষ্টি গুণাগুণ ঘাটতি আছে সেটাও দূর করা সম্ভব হবে। ধন্যবাদ শাহাদাত আপনাকে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে শাহাদাতের কাছ থেকে শুনছিলেন যে আমরা কি কি ধরনের ধান চাষ করি এবং কোন ধরনের ধানে কি ধরনের পুষ্টি গুণাবলী রয়েছে। পুষ্টির নিরাপত্তা আসলে খুব দরকার। খাদ্য নিরাপত্তা যেমন দরকার, ঠিক একই রকম পুষ্টি নিরাপত্তাও দরকার। পুষ্টির অভাবে মানুষের নানান ধরনের অসুবিধা হয়ে থাকে, তার মধ্যে খর্বাকৃতি মানুষ হওয়া একটি বড় ধরনের সমস্যা। পাশাপাশি নারী শিশুরা জিঙ্কের অভাবে নানান ধরনের রোগের মধ্যেও পড়ছেন, সেটি আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে আসছেন। আমরা চাই সরকার এই ধরনের জাতের ধানগুলোর চাষ আবাদ বাড়ানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিবে। শাহাদাত যেরকম বলছিল যে সরকারের যে সমস্ত কর্মসূচিগুলো রয়েছে, তারা খাদ্যবান্ধব কর্মসূচি আছে, ওএমএস কর্মসূচি আছে, পাশাপাশি ভিজিএফ ভিজিডি রয়েছে অনেকগুলো রেশন ব্যবস্থা। সেখানে যদি এই ধরনের চালের সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা যায় তাহলে বাজারে চাহিদা তৈরি হবে, মানুষের সচেতনতাও তৈরি হবে, ফলে এই ধরনের চাষও বাড়তে পারে। আমরা এই উদ্যোগগুলো আশা করি। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।